আজ আমরা এক অসাধারণ কবির জগতে ডুব দেব। তিনি পাবলো নেরুদা। তার জীবনকে জেনে তারই লেখা একটি শক্তিশালী কবিতাকে আরও কাছ থেকে বোঝার চেষ্টা করব। ভাবুন একবার লাইনটা, কি ভীষণ একটা ছবি, তাই না? এই একটা লাইনই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মেজাজটা ঠিক করে দেয়। চলুন এর গভীরে যাওয়া যাক। তাহলে আজ আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা জানব কে এই পাবলো নেরুদা, তারপর তার আশ্চর্য জীবনযাত্রার দিকে এক ঝলক তাকাবো। এরপর আসব মূল পর্বে, তার একটি কবিতা যা যুদ্ধের ভয়াবহতাকে তুলে ধরে। দেখব সেই কবিতার সাথে বাস্তবের যোগসূত্রটা কোথায়। আর একদম শেষে আমরা আলোচনা করব নেরুদার উত্তরাধিকার নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, কে ছিলেন পাবলো নেরুদা? দেখুন, পাবলো নেরুদাকে শুধু একজন কবি বললে কিন্তু তার পুরো পরিচয় দেওয়া হয় না। তিনি একাধারে ছিলেন একজন কূটনীতিবিদ, আবার একজন রাজনীতিবিদও। আর তার লেখার পরিধি সে তো বিশাল। প্রেম, বিচ্ছেদ, প্রকৃতি থেকে শুরু করে একেবারে সামাজিক ন্যায় বিচার, প্রতিবাদের আগুন সবই যেন জীবন্ত হয়ে উঠত তার কলমে। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে, জানেন? পাবলো নেরুদা কিন্তু তার আসল নামই নয়, এটা ছিল তার ছদ্মনাম। তার আসল নাম ছিল নেফতালি রিকার্দো রেয়ান্স বাসুয়ার্তো। বেশ লম্বা, তাই না? মনে করা হয় যে তিনি চেক লেখক জান নেরুদা আর বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো, এই দুজনের থেকে অনুপ্রাণিত হয়েই নিজের এই ছদ্মনামটা বেছে নিয়েছিলেন। বেশ, পরিচয় তো হলো। এবার চলুন এই মানুষটার জীবনের ভেতরে একটু ঢোকা যাক, কারণ তার জীবনটা ছিল তার কবিতার মতোই অসম্ভব বর্ণময় আর ঘটনায় ভরা। ওনার জীবনটা যদি আমরা পরপর দেখি, 1904 সালে চিলির পার্লে ওনার জন্ম। এরপর 1927 সাল থেকে এক নতুন অধ্যায় শুরু হলো কূটনীতিবিদ হিসেবে। এই সূত্রেই তিনি ঘুরে বেড়ালেন এশিয়ার নানা প্রান্তে। জীবনের সর্বোচ্চ সম্মানটা এলো 1971 সালে, যখন তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পেলেন। আর 1973 সাল চিলির এক ভয়ঙ্কর রাজনৈতিক অভ্যুত্থানের সময় তার জীবনাবসান হয়। আর তার কাজের কথা যদি বলি, সে তো এক বিশাল সম্ভার। 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীতের মতো অসংখ্য সৃষ্টি। এর প্রত্যেকটাই বিশ্ব সাহিত্যের এক একটা উজ্জ্বল নক্ষত্র। এতক্ষণ আমরা কবিকে জানলাম, তার জীবনকে দেখলাম। এবার আসুন তার সৃষ্টির গভীরে প্রবেশ করি। আমরা দেখব তারই একটি কবিতা যা যুদ্ধের সমস্ত ভয়াবহতাকে আমাদের চোখের সামনে তুলে ধরবে। কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। শুনুন লাইনটা, শিশু আর বাড়িরা খুন হলো। কি সহজ দুটো শব্দ, অথচ কি মারাত্মক। খেয়াল করে দেখুন, কবি কিন্তু শুধু শিশুদের কথা বলছেন না, বলছেন বাড়িদের কথাও। জড় পদার্থকেও এখানে জীবন্ত করে তোলা হয়েছে। সাহিত্যের ভাষায় এই যে জড় বস্তুর ওপর প্রাণের আরোপ, একে আমরা বলি পার্সনিফিকেশন। এর মাধ্যমে কবি কি বোঝাতে চাইছেন? তিনি বোঝাতে চাইছেন যে ধ্বংসলীলাটা এতটাই ভয়ঙ্কর, এতটাই সর্বগ্রাসী ছিল যে সেখানে জীব আর জড়ের মধ্যে কোনো তফাতই আর অবশিষ্ট ছিল না। বাড়িগুলোও যেন মানুষের মতোই খুন হয়ে গেছে। ধ্বংসের ছবিটা আরও স্পষ্ট হচ্ছে পরের লাইনগুলোতে। ভাবুন তো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। চোখের সামনে যেন একটা গোটা শহরের কঙ্কালসার চেহারাটা ভেসে উঠছে, একেবারে হাড় হিম করে দেওয়া একটা ছবি। আর এই সব ধ্বংসের বর্ণনার পর হঠাৎ কবিতার শেষে এসে একটা লাইন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই একটা লাইন যেন পুরো ছবিটাকেই বদলে দেয়। এই ভয়ঙ্কর ধ্বংসস্তূপের মধ্যে কোথাও যেন একটা ব্যক্তিগত অপেক্ষা, একটা স্মৃতি, বা হয়তো একটা ক্ষীণ আশার সুতো রয়ে গেছে। তো আমরা একটা ভয়ঙ্কর ধ্বংসের কবিতা পড়লাম। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই যে এত ধ্বংসের কথা, এর সাথে কি কবির নিজের জীবনের কোনো সম্পর্ক ছিল? চলুন সেই সংযোগটা খোঁজার চেষ্টা করি। এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ যে কোনো বড় শিল্পীর কাজকে বুঝতে হলে তার জীবন আর সময়কে বোঝাটা খুব দরকারি। শিল্প তো আকাশ থেকে পড়ে না, তাই না? ওটা শিল্পীর অভিজ্ঞতা থেকেই জন্মায়। এখানে একটা আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়। একদিকে কবিতার মধ্যে আমরা দেখছি একটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর অন্যদিকে দেখুন নেরুদার নিজের জীবনের শেষ দিনগুলো। তিনি নিজের চোখে দেখেছেন 1973 সালের সেই ভয়ঙ্কর সামরিক অভ্যুত্থান, যার নেতৃত্বে ছিলেন অগাস্টো পিনোচেত। সেই অভ্যুত্থান চিলির সরকারকে উৎখাত করে দিয়েছিল। কবিতার সেই কাঠকয়লা আর দোমড়ানোর লোহার ছবিটা যেন আসলে তার দেশেরই সেই ভয়ঙ্কর বাস্তবতার প্রতিচ্ছবি। তাহলে আমরা কবিকে জানলাম, তার কবিতাকে তার জীবনের সাথে মিলিয়ে দেখলাম। এবার আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছে। পাবলো নেরুদা আমাদের জন্য কি রেখে গেলেন, কি তার উত্তরাধিকার? নেরুদার সবচেয়ে বড় উত্তরাধিকার সম্ভবত এটাই যে তিনি দেখিয়েছেন কলম কতটা শক্তিশালী হতে পারে।
তার শব্দগুলো একদিকে যেমন মানুষের গভীর ভালোবাসার কথা বলেছে, তেমনি আবার হয়ে উঠেছে যে কোনো অবিচারের বিরুদ্ধে শানিত অস্ত্র। তার কবিতায় তাই প্রেম আর প্রতিবাদ মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই বিশ্বজোড়া প্রভাবেরই সবচেয়ে বড় স্বীকৃতিটা আসে 1971 সালে, যখন তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পান। এটা শুধু একটা পুরস্কার ছিল না, এটা ছিল এই সত্যিটার স্বীকৃতি যে তার লেখা, তার ভাবনা দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীর মানুষের মনকে ছুঁতে পেরেছে। তাহলে আজকের আলোচনা শেষ করব একটা প্রশ্ন রেখে। ধ্বংসের পরেও শব্দ কিভাবে টিকে থাকে? বাড়িঘর, শহর, এমনকি মানুষও হয়তো শেষ হয়ে যায়, কিন্তু শব্দ, শিল্প, কবিতা, সেগুলো কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে? হয়তো পাবলো নেরুদার জীবন আর তার সৃষ্টি এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর।